আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাইফুল ইসলাম মাসুম। আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার পেজটি এখনই লাইক, ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক। থাইল্যান্ড, যার ঐতিহাসিক নাম শ্যাম দেশ এবং দাপ্তরিক নাম থাই রাজ্য, হল দক্ষিণ পূর্ব এশিয়ার 5,13,120 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত 7 কোটি জনসংখ্যার একটি দেশ। এর উত্তরে মিয়ানমার ও লাওস, পূর্বে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণে থাইল্যান্ড উপসাগর ও মালয়েশিয়া এবং পশ্চিমে আন্দামান সাগর ও মিয়ানমার অবস্থিত। এছাড়া দক্ষিণ পূর্বে ভিয়েতনামের সাথে এবং দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়া ও ভারতের সাথে থাইল্যান্ডের সামুদ্রিক সীমান্ত ভাগ করে। থাইল্যান্ডে একাধিক অভ্যুত্থান ও সামরিক একনায়কতন্ত্রের অভিজ্ঞতা লাভ করেছে। 2019 সাল থেকে থাইল্যান্ড নামমাত্র একটি সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র, তবে বাস্তবে সংবিধানের কাঠামোগত সুবিধাগুলো ক্ষমতায় সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে সুনিশ্চিত করেছে। ব্যাংকক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনো কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। 1782 সাল থেকে 1932 সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। 1932 সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড বহু সামরিক ও বেসামরিক সরকারের অধীনে শাসিত হয়েছে। 1939 সাল পর্যন্ত দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল। ওই বছর এর নাম বদলে থাইল্যান্ড রাখা হয়। তবে 1940 এর দশকের শেষের দিকে আবারও একে শ্যাম দেশ নামে ডাকা হতো। 1949 সালে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয়। থাইল্যান্ডের মধ্যভাগে রয়েছে একটি বিস্তীর্ণ উর্বর সমভূমি। এই সমভূমির মধ্য দিয়ে দেশের প্রধান নদী চাও ফারায়া এবং এর শাখা নদী ও উপনদীগুলি প্রবাহিত হয়েছে। এই অঞ্চলে দেশের ধান ও অন্যান্য ফসলের অধিকাংশের আবাদ হয়। মধ্যভাগের সমভূমির পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে ঘিরে রেখেছে পাহাড় ও মালভূমি। পশ্চিমের পর্বত শ্রেণী দক্ষিণ দিকে মালয় উপদ্বীপে প্রসারিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর ব্যাংকক চাও ফ্রায়া নদীর মোহনায় থাইল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত। থাইল্যান্ডের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ থাই জাতির মানুষ। এরা প্রায় সবাই থেরবাদী বৌদ্ধ ধর্ম পালন করে। থাইল্যান্ডের বসবাসকারী অন্যান্য জাতির মধ্যে আছে চীনা, মালয় ও আদিবাসী পাহাড়ি জাতি, যেমন মং ও কারেন। থাইল্যান্ডের পরিশীলিত ধ্রুপদী সঙ্গীত ও নৃত্য এবং লোকশিল্প বিখ্যাত। কৃষি প্রধান দেশ হলেও 1980 দশক থেকে থাইল্যান্ডের অর্থনীতির দ্রুত উন্নতি ঘটছে।
বানচিয়াং সংস্কৃতির সময় থেকেই থাইল্যান্ডে বিভিন্ন স্থানীয় সংস্কৃতি বিরাজ করছিল, তবে ভৌগোলিক অবস্থানের কারণে এর সংস্কৃতিতে ভারত, চীন এবং অন্যান্য দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশীর সংস্কৃতির প্রভাব পড়েছে। প্রথম সিয়ামিজ থাই রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় বৌদ্ধ সুখথাই সাম্রাজ্যকে, যার সূচনা হয় 1238 সালে। চতুর্দশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে বৃহত্তম সিয়ামিজ সাম্রাজ্য আয়ুথাইয়া প্রাধান্য লাভ করে। 1431 সালে সিয়ামিজ সৈন্য কর্তৃক আঙ্কর লুণ্ঠনের পর আঙ্করের অনেক হিন্দু প্রথা ও আচার অনুষ্ঠান সিয়ামের সাংস্কৃতিক অংশ হয়ে পড়ে। 1767 সালে বর্মীদের হাতে আয়ুথাইয়ার পতনের পর কিছুকাল রাজা তাকসিনের অধীনে থনবুরি থাইল্যান্ডের রাজধানী ছিল। 1782 সালে রাজা প্রথম রামচাকরি সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যাংকককে বেছে নেন। 16শ শতাব্দী থেকে থাইল্যান্ডে ইউরোপীয় শক্তিগুলির আগমন ঘটতে থাকে, তবে তাদের প্রচুর চাপ সত্ত্বেও থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যা কোনো ইউরোপীয় শক্তির উপনিবেশে পরিণত হয়নি। এর প্রধান দুটি কারণ হল সপ্তদশ ও অষ্টাদশ শতকে থাইল্যান্ডে ধারাবাহিকভাবে যোগ্য শাসকের শাসন এবং ব্রিটিশ ও ফরাসিদের মধ্যকার শত্রুতার সুযোগ নেয়া। অবশ্য ইউরোপীয় চাপের কারণে তারা 19বিংশ শতকে বিভিন্ন সংস্কার করতে বাধ্য হয় এবং ব্রিটিশদের ব্যবসায়িক সুবিধার জন্য কিছু বড় ছাড় দিতে হয়। উদাহরণস্বরূপ 1909 সালে আংলো সিয়ামিজ চুক্তির ফলে তারা দক্ষিণের 3টি প্রদেশ হারায়, যা পরবর্তীতে মালয়েশিয়ার 3টি উত্তর প্রদেশে পরিণত হয়। 1932 সালে একটি রক্তপাতহীন অভ্যুত্থানের ফলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে থাইল্যান্ড জাপানের পক্ষ নেয়, তবে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মিত্রে পরিণত হয়। থাইল্যান্ড উপর্যুপরি বেশ কিছু সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যায়। 1980 এর দশকে তাদের গণতন্ত্রে উত্তরণ ঘটে। 2006 সালের 19 সেপ্টেম্বর সামরিক বাহিনী থাকসিন সিনাওয়াত্রার নির্বাচিত সরকারকে ব্যাপক দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত করে। থাইল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র। 1992 সাল থেকে 2006 পর্যন্ত দেশটিতে একটি কার্যকর গণতন্ত্র হিসেবেই বিবেচিত হয়েছিল। 2007 সালের ডিসেম্বরে একটি বহুদলীয় মুক্ত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশটিতে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়। থাইল্যান্ডের সংবিধানে রাজাকে খুব কম ক্ষমতাই দেওয়া হয়েছে, কিন্তু তিনি জাতীয় পরিচয় ও ঐক্যের প্রতীক। রাজা ভূমিবল অতুল্য তেজ 1946 সাল থেকে তার মৃত্যু অক্টোবর 2016 সাল অবধি রাজপথে অধিষ্ঠিত ছিলেন এবং জনগণের উপর তার বিরাট প্রভাব রয়েছে। তিনি কখনো কখনো রাজনৈতিক সংকট মীমাংসায় এগিয়ে আসতেন। তার পুত্র ভাজিরালঙ্কর্ণ বা রামাদশম রাজপদে অধিষ্ঠিত হয়েছেন। 2007 সালের সংবিধান অনুযায়ী থাইল্যান্ডের জাতীয় আইনসভা 2টি কক্ষে বিভক্ত, সিনেট বা উচ্চ কক্ষ এবং প্রতিনিধি সভা বা নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের সদস্য সংখ্যা 150। এদের মধ্যে 76 জন জনগণের সরাসরি ভোটের প্রতি প্রদেশ থেকে একজন করে নির্বাচিত হয়ে আসেন। বাকি 74 জন সিনেট সদস্য নির্বাচন কমিশনের তৈরি করা একটি তালিকা থেকে বিচারক ও ঊর্ধ্বতন অফিসারদের দ্বারা বাছাই হন। নিম্নকক্ষে 480 জন সদস্য এবং এদের মধ্যে 400 জন থাইল্যান্ডের বিভিন্ন জেলা ও নির্বাচনী এলাকা থেকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন।
বাকিদেরকে বিভিন্ন দলের তৈরি করা তালিকা থেকে আনুপাতিক হারে বাছাই করা হয়। থাইল্যান্ডের আইন ব্যবস্থাতে ঐতিহ্যবাহী থাই এবং পশ্চিমা আইনের সম্মিলন ঘটেছে। সংবিধান অনুসারে সাংবিধানিক আদালত হল আপিল বিভাগের সর্বোচ্চ আদালত। বিচারক, সংসদীয় নেতা এবং ঊর্ধ্বতন নিরপেক্ষ কর্মকর্তাদের একটি কমিটি সাংবিধানিক আদালতের সদস্যদের মনোনয়ন দেন। সিনেট তাদের মনোনয়ন নিশ্চিত করে এবং রাজা তাদেরকে কাজে নিয়োগ দেন। বিচার বিভাগের আদালতগুলো ফৌজদারি ও দেওয়ানি মামলাগুলি পরিচালনা করে। এগুলি কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, কোর্ট অফ আপিলস এবং সুপ্রিম কোর্ট, এই 3 স্তরে বিভক্ত। থাইল্যান্ডের দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলে, যেখানে মুসলমানেরা সংখ্যাগুরু, সেখানে প্রাদেশিক ইসলামিক কমিটি সমূহ সীমিত পরিসরে পারিবারিক বিবাহ ও বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সালিশ পরিচালনা করতে পারে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গভর্নর জনগণের ভোটে নির্বাচিত হন, কিন্তু থাইল্যান্ডের বাকি 75টি প্রদেশের গভর্নর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিযুক্ত হন। থাইল্যান্ডের 5,14,000 বর্গ কিলোমিটার এলাকা, যা মূল দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যভাগে পড়েছে। দেশটির এই ভৌগোলিক অবস্থান জাতির সমাজ এবং সংস্কৃতিকে ভীষণভাবে প্রভাবিত করেছে। দেশটি এশিয়া থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যাওয়ার একমাত্র পথ নিয়ন্ত্রণ করে। 5,14,000 বর্গ কিলোমিটার এলাকা বিশিষ্ট থাইল্যান্ডকে ভৌগোলিকভাবে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায়। দেশের উত্তরাঞ্চল পাহাড়ি, সর্বোচ্চ শিখর দই ইন্নানের উচ্চতা 2,576 মিটার। উত্তর পূর্বাঞ্চলে রয়েছে খোরাত মালভূমি, যার পূর্ব সীমায় দিয়ে বয়ে চলেছে মেকং নদী। দেশের মধ্যাঞ্চলের বৃহদাংশ জুড়ে আছে চাও ফ্রায়া নদীর প্রধানত সমতল উপত্যকা। দক্ষিণ দিকে সরু ক্রা যোজক মালয় উপদ্বীপে বিস্তৃত হয়েছে। এখানকার জলবায়ু বিষুবীয় এবং মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত। মধ্য মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম উষ্ণ আর্দ্র মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আবার নভেম্বর থেকে মধ্য মার্চ পর্যন্ত উত্তর পূর্ব শুষ্ক শীতল মৌসুমী বায়ুর প্রভাব দেখা যায়। দক্ষিণাঞ্চলের আবহাওয়া সবসময়ই উষ্ণ ও আর্দ্র থাকে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য মূলত পাটরায়া শহরের নিকটবর্তী লায়েম চাবাং বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। এখানে ওষুধপত্রের দাম বিশ্বের সর্বনিম্ন। থাই ভাষার প্রমিত রূপ থাইল্যান্ডের সরকারি ভাষা। এই প্রমিত থাই ভাষাতে এখানকার প্রায় 40% লোক কথা বলে। এছাড়া থাই ভাষার অন্যান্য উপভাষায় আরও প্রায় 50% লোক কথা বলে। থাইল্যান্ডে আরও প্রায় 70টি ভাষা প্রচলিত। এদের মধ্যে দক্ষিণ মিন ভাষা, মালয় ভাষা এবং খমের ভাষা উল্লেখযোগ্য। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। বৌদ্ধ ধর্ম থাইল্যান্ডের বিশেষ সাংবিধানিক মর্যাদা সম্পূর্ণ ধর্ম। দেশটির সবচেয়ে প্রচলিত ধর্ম হল থেরবাদ বৌদ্ধ ধর্ম, যা থাই আত্মপরিচয় ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এদেশে বৌদ্ধ ধর্মের সক্রিয় অংশগ্রহণ বিশ্বের মধ্যে সর্বোচ্চ। থাইল্যান্ডে চীনের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সংখ্যক বৌদ্ধ রয়েছে। 2000 সালের আদমশুমারি অনুসারে 2010 সালে দেশটির 94.6% ও 93.58% জনগণ নিজেদের থেরবাদ ঐতিহ্যের বৌদ্ধ হিসেবে আত্মপরিচয় দিয়েছে। থেরবাদ বৌদ্ধ ধর্মের শামানেরা থাইল্যান্ডের সর্বাধিক অনুশীলিত ধর্ম।
মুসলিমরা 2018 সালে জনসংখ্যার 5.4% নিয়ে গঠিত থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী ইসলাম বেশিরভাগই দেশের দক্ষিণতম প্রদেশগুলিতে কেন্দ্রীভূত। পাত্তানি, ইয়ালা, সাতুন, নারাথিওয়াত ও শংখলা চুম্ফনের অংশবিশেষ, যেগুলো প্রধানত মালয় জাতিগোষ্ঠী ও সুন্নি মুসলিম অধ্যাসিত। খ্রিস্টানরা 2018 সালে জনসংখ্যার 1.13% প্রতিনিধিত্ব করেছিল। বাকি জনসংখ্যা হিন্দু ও শিখ ধর্মাবলম্বীদের নিয়ে গঠিত, যারা বেশিরভাগই দেশের শহরগুলোতে বসবাস করে। থাইল্যান্ডে একটি ছোট কিন্তু ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ ইহুদি সম্প্রদায়ও রয়েছে, যারা 1700 শতকে এসেছিল। থাই সংবিধান কোনো সরকারি ধর্ম ঘোষণা করে না এবং ধর্মের স্বাধীনতা প্রদান করে। এমনকি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন ধর্মীয় গোষ্ঠীকে নিবন্ধন করে না যেগুলো গৃহীত হয়নি, এবং ধর্ম প্রচারক অনিবন্ধিত ধর্মীয় সংগঠনের পাশাপাশি অবাধে কাজ করার অনুমতিপ্রাপ্ত মিশনারিদের সংখ্যাও সীমাবদ্ধ রাখে। ধর্মীয় বিশ্বাস বা চর্চার উপর ভিত্তি করে সামাজিক অপব্যবহারের বা বৈষম্যের কোনো ব্যাপক রিপোর্ট পাওয়া যায়নি। থাই আইন আনুষ্ঠানিকভাবে 5টি ধর্মীয় গোষ্ঠীকে স্বীকৃতি দেয়: বৌদ্ধ, মুসলিম, ব্রাহ্মণ, হিন্দু, শিখ ও খ্রিস্টান। তবে কিছু আইন বৌদ্ধ রীতি থেকে অনুপ্রাণিত, যেমন ধর্মীয় পবিত্র দিনগুলোতে মদ বিক্রি নিষিদ্ধ করা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।